আচ্ছা, আমরা এখন যেটা করব ওয়ার্ক পাওয়ার এনার্জি পার্ট 2। আমরা অলরেডি পার্ট 1 করেছিলাম। কি কি করেছিলাম একবার দেখে নাও। ওয়ার্ক ব্যাপারটা কি, আমরা বলেছিলাম ওয়ার্ক ইকুয়ালস টু ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, মানে বল প্রয়োগ করলে বস্তুর যদি সরণ হয় তাহলে সেই বল ইনটু সরণ করলে আমরা কি পাচ্ছি, ওয়ার্ক পাচ্ছি। আচ্ছা, এই ব্যাপারটা ছিল কি, যে দিকে আমি বল প্রয়োগ করছি বস্তু সেই দিকে সরছে। এখানে আমার অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি না? সেই জন্য অ্যাকচুয়ালি এর উপর একটা অ্যাঙ্গেল কাজ করে। তুমি ধরো কোন একটা বস্তুকে এরম ভাবে টানছো, বস্তুটা এইভাবে যাচ্ছে, মানে একটা অ্যাঙ্গেল কাজ করছে। সেই জন্য আমরা ওয়ার্কের আর একটা নতুন ডেফিনেশন পেয়েছিলাম, এফ কস থিটা ইন্টু এস। কস থিটা যদি 0 হয় তাহলে ওর ভ্যালু হয় 1, আর যদি কস থিটার ভ্যালু যদি 90 হয় তাহলে ওর ভ্যালু হয় 0। আচ্ছা, সেরকম ভাবে আমরা ওয়ার্ককে যদি ডিফাইন করি, ওয়ার্ক পজিটিভ হতে পারে, ওয়ার্ক নেগেটিভ হতে পারে, ওয়ার্ক 0 হতে পারে। তো আমরা তো এটা দেখেই নিলাম যে ওয়ার্ক পজিটিভ কখন হয়, যখন যেদিকে ঠেলবো সেই দিকে বস্তুর সরণ হয়, তাহলে ওয়ার্ক পজিটিভ ওয়ার্ক ডান হবে। যেমন আমি যে ঠেলছি, কাচের প্লেটটা সামনের দিকে এগোচ্ছে, তাহলে এটা কি আমার পজিটিভ ওয়ার্ক ডান। না, ওটা এফ কস জিরো, এফ কস জিরো, হ্যাঁ 0 ডিগ্রি ধরতে পারো, 0 ডিগ্রি। আবার কি, 0 ওয়ার্ক ডান কখন, আমি ঠেলছি বাট বস্তু সরছে না। ঠিক আছে, বাট ঠেলছি, বস্তু সরে আলটিমেটলি যে জায়গায় ছিল সেই জায়গায় ফিরে আসছে, মানে ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু 0, সরণ 0। তাহলে সেই ক্ষেত্রে আমার কি ওয়ার্ক ডান 0 হবে। আর নেগেটিভ ওয়ার্ক ডান কখন, আমি ঠেলছি এইদিকে, বস্তু যাচ্ছে উল্টো দিকে, তাহলে এই দিকে ঠেলছি, বস্তু যাচ্ছে এই দিকে, এটাকে নেগেটিভ ওয়ার্ক ডান বলবো। যেমন আমি একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলাম, তাহলে বস্তুটা যাচ্ছে কোন দিকে, এইদিকে, বাট গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে কোন দিকে, নিচের দিকে। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে যাচ্ছে বাট বস্তু উপরের দিকে যাচ্ছে, তাহলে এটাকে বলবো নেগেটিভ ওয়ার্ক ডান। আমরা আগের দিন দেখেছিলাম। আচ্ছা, ওয়ার্কের আমরা ইউনিট দেখেছিলাম, এবং আমরা দেখেছিলাম পাওয়ার কাকে বলা হয়। পাওয়ার হচ্ছে রেট অফ ডুইং ওয়ার্ক, কাজ করার হার। এবং সেইভাবে আমরা দেখেছিলাম যে যদি তোমার ওয়ার্ক পাওয়ার যদি হয় ডব্লিউ বাই টি, তো ডব্লিউ মানে কি বলেছিলাম আমরা, এফ ইন্টু এস বাই টি। এটাকে আমরা বলেছিলাম এফ ইন্টু এস বাই টি, এফ ইন্টু ভি। আমরা বলেছিলাম পাওয়ার ইকুয়ালস টু বল ইন্টু ভেলোসিটি, তাই না, ফোর্স ইন্টু ভেলোসিটি। এটাও বলেছিলাম পাওয়ার ইজ আ স্কেলার কোয়ান্টিটি অর ভেক্টর কোয়ান্টিটি। পাওয়ার ইজ আ স্কেলার কোয়ান্টিটি হুইচ ইজ আ প্রোডাক্ট অফ টু ভেক্টর কোয়ান্টিটি, একদিন লিখিয়ে দিয়েছিলাম। আর ইউনিট অফ পাওয়ার মানে কি, এর পাশে বাই সেকেন্ড বাই সেকেন্ড বাই সেকেন্ড বাই সেকেন্ড করে দাও, রেট অফ ডুইং ওয়ার্ক হয়ে যাবে। তাহলে এটা আর্ক পার সেকেন্ড, জুল পার সেকেন্ড, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড, এন্ড তাদের মধ্যে সম্পর্ক কি সেটাও আমরা দেখলাম। আচ্ছা, নেক্সট আমরা এনার্জিটা আজকে পড়বো। আচ্ছা, এনার্জি ব্যাপারটা কি, এনার্জি হচ্ছে ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, কার্য করার হার হচ্ছে ক্ষমতা, কার্য করার সামর্থ্যকে বলি আমরা এনার্জি। তুমি ভাবো আমি একটা কাজ করতে পারছি, কেন আমার মধ্যে কি আছে, এনার্জি। তাহলে বলো তো, আমার মধ্যে যতটা এনার্জি আছে আমি ততটা কাজ করতে পারবো নাকি তার থেকে বেশি কাজ করতে পারবো, ততটাই কাজ করতে পারবো। তার মানে আমার মধ্যে এনার্জি বেশি থাকলে কাজ বেশি করতে পারবো, এনার্জি কম থাকলে কাজ কম করতে পারবো। আচ্ছা, তাহলে কার্য হচ্ছে এনার্জির একটা রূপ না, এনার্জির একটা বলতে পারো ফল। তার মানে যেটাই এনার্জি সেটাই কার্য হিসাবে, তাই নয় কি, কারণ এনার্জি রয়েছে তাকে আমি জাস্ট একটা রেজাল্ট্যান্টে প্রকাশ করছি, মানে আমি আলটিমেটলি কার্যে প্রকাশ করছি। তাহলে কার্য করার সামর্থ্যকে আমরা কি বলে থাকি, এনার্জি। দেখো, কার্যের মতো এনার্জিও একটা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। সেম এর ফোর্স বলো, ফোর্সের যা বা তোমার এর ইউনিট বলো, ডাইমেনশন বলো, সেম, কারণ যেটাই এনার্জি সেটাই ওয়ার্ক। ঠিক আছে, তো এখানে সেই জিনিস বলা হয়েছে। দেখো বলছে টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক দ্যাট এ বডি ক্যান ডু ইজ দ্য সেম অ্যাজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ দ্য এনার্জি। টোটাল যত এনার্জি রয়েছে ততটাই আমরা কি করতে পারি, ওয়ার্ক করতে পারি। দ্য অ্যাবিলিটি অফ এ বডি টু ডু ওয়ার্ক ডিউ টু ইটস স্পিড, পজিশন অ্যান্ড কনফিগারেশন ইজ কল্ড মেকানিক্যাল এনার্জি। আচ্ছা, একটা জিনিস বলো, এনার্জির অনেক ফর্ম হয়, আমি একটা ফর্ম বলছি মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি মানে কি, আচ্ছা কার্য মেকানিক্যাল কিছু করে না, ঠেলছি মানে কি একটা বস্তু সরছে, দিস ইজ কল্ড মেকানিক্স। ঠেলার জন্য বস্তু সরছে, মেকানিক্যাল এনার্জি। কারণ ইলেকট্রিক এনার্জি ইলেকট্রিসিটির জন্য হচ্ছে, বাট আমার ঠেলার জন্য যে কার্যটা হচ্ছে, দিস ইজ কল্ড মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি তিনটে ভাবে বলা যায়। যদি একটা বস্তুর স্পিড চেঞ্জ হয়, যেমন একটা বস্তু 0 ছিল,
ঠেলা দিলাম, 0 থেকে 10 মিটার পার সেকেন্ড হলো, তাহলে বস্তুর স্পিড চেঞ্জ হলো, মানে আমি মেকানিক্যাল ওয়ার্ক ডান করলাম বাই মেকানিক্যাল এনার্জি। হতে পারে বস্তুর কনফিগারেশন চেঞ্জ করলাম, একটা রাবারকে টেনে ধরলাম, বড় হয়ে গেল, তাহলে আমি কি করলাম, শেপ চেঞ্জ করলাম। হতে পারে একটা বস্তুর ভেলোসিটিও চেঞ্জ হয়নি, শেপও চেঞ্জ হয়নি, বাট পজিশন চেঞ্জ হয়েছে। দেখো আমি এটাকে ছাদে তুলে দিলাম নিচ থেকে, তাহলে তার মধ্যে একটা এনার্জি গেইন হলো। মানে তিন ভাবে স্পিড, পজিশন বা কনফিগারেশন চেঞ্জ করে যে ওয়ার্ক ডান করা হয় তাকে আমরা কি বলি, মেকানিক্যাল এনার্জি। এই মেকানিক্যাল এনার্জিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা কাইনেটিক এনার্জি, একটা পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, কাইনেটিক এনার্জি হয় ডিউ টু চেঞ্জ অফ ইটস স্পিড, আর পোটেনশিয়াল এনার্জি হয় জেনারেলি এর পজিশন এবং কনফিগারেশন চেঞ্জের জন্য। পজিশন এবং কনফিগারেশন, তাই আমি তিনটে জিনিস বললাম। স্পিড চেঞ্জের জন্য যে মেকানিক্যাল এনার্জি হয় তাকে আমরা কি বলি, কাইনেটিক এনার্জি। আর পজিশন এবং কনফিগারেশন চেঞ্জের জন্য যেটা হয় তাকে বলবো আমরা পোটেনশিয়াল এনার্জি। যেমন সেটাই স্থিতিশক্তি, হ্যাঁ, পোটেনশিয়াল এনার্জি। যেমন কাইনেটিক এনার্জি মানে তুমি একটা বস্তুকে টোকা মারলে বা ফোর্স দিলে বস্তুটা স্পিড চেঞ্জ হলো, তাহলে বস্তুর মধ্যে কি হলো, কাইনেটিক এনার্জি ডেভেলপ করলো। আর একটা বস্তু, একটা স্প্রিংকে তুমি টেনে বড় করে দিলে, তাহলে স্প্রিংটার মধ্যে কি সংকুচিত হওয়ার একটা ইন্টারনাল ফোর্স জেনারেট করবে, তাহলে বস্তুটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি তৈরি হয়েছে, সেই জন্যই শেপ চেঞ্জ করার জন্য হয়েছে। বা একটা বস্তুকে যদি তুমি ছাদে তোলো তার মধ্যে স্থিতিশক্তি তৈরি হবে। তো কাইনেটিক এনার্জি ব্যাপারটাকে একবার দেখে নি। দেখো বলছে কাইনেটিক এনার্জি কিসের জন্য হয়, বস্তুটা যদি মোশন বা চেঞ্জ স্পিডের জন্য যদি হয়ে থাকে তাহলে আমরা বলি কাইনেটিক এনার্জি, ঠিক আছে। আর দেখো যদি পজিশন বা কনফিগারেশনের জন্য হয় তাহলে আমরা বলি পোটেনশিয়াল এনার্জি, এটা একটু আগে বললাম আমি। তার মানে স্পিডের জন্য যে চেঞ্জটা হয় তাকে বলি কাইনেটিক এনার্জি, আর পজিশন এবং শেপের জন্য যেটা হয় তাকে আমরা বলছি পোটেনশিয়াল এনার্জি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা যদি দেখি তাহলে কাইনেটিক এনার্জি, এটার একটা ফর্মুলা রয়েছে, কি বলি আমরা, ই কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটাকে আমরা বলছি কাইনেটিক এনার্জি, ই কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস যদি আমরা এখানে দেখি, পোটেনশিয়াল এনার্জি মানে কি, এম জি এইচ। এই দুটো তোমাকে মাথায় রাখতে হবে, যে কাইনেটিক এনার্জির যে ফর্মুলা সেটা হাফ এম ভি স্কোয়ার, আর পোটেনশিয়াল এনার্জির যে ফর্মুলা সেটা হচ্ছে এম জি এইচ। এই দুটো তুমি মনে রাখতে পারলে যে কোনো জায়গায় তুমি এর অ্যাপ্লিকেশনটা দেখতে পাবে, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস দেখো, এখানে ওরা একটা ফর্মুলা ডেরাইভ করেছে, সেটা বলছে হাফ এম ভি স্কোয়ার। দেখো এখানটায় পি মানে কি, লিনিয়ার মোমেন্টাম। তাহলে লিনিয়ার মোমেন্টাম মানে কি, ভর ইন্টু বেগ, ভর বেগ। তাহলে যদি আমি একটা কাজ করো তো, যদি আমি এখানে হাফটাকে রেখে দিই, ভর ইন্টু বেগ করি, তাহলে ভুল হবে, কিছু হবে না। একটা কাজ করো, এখানটায় তুমি দেখো সেই জন্য কি পি স্কোয়ার এনেছে, তার মানে কি লাগবে, আমার আর একটা এম লাগবে না, আর একটা এম লাগবে। তাহলে নিচে আমি যদি আর একটা এম নিয়ে আসি কোনো প্রবলেম নেই, তাহলে এই এম এম কেটে গেল, তাহলে হাফ এম ভি স্কোয়ারই থাকছে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, পি স্কোয়ার বাই টু এম না, তাহলে আমি এটাকেও লিখতে পারি ই কে ইকুয়ালস টু পি স্কোয়ার বাই টু এম, লিনিয়ার মোমেন্টাম। আচ্ছা, আমরা কি জানি, লিনিয়ার মোমেন্টামের রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র পড়েছি না আমরা। তার মানে কোন সিস্টেমের লিনিয়ার মোমেন্টাম কি থাকে, অলওয়েজ কনজার্ভ থাকে। তার মানে আমি বলতে পারি ই কে প্রপোর্শনাল টু 1/m। মানে বেসিক্যালি কাইনেটিক এনার্জি কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস মাস। এর মানে কি বোঝা যায়, যদি কোনো বস্তুর মাস বেশি হয় তাহলে তার কাইনেটিক এনার্জি কমে যাবে, মানে তার স্পিড কমে যাবে। আবার যদি ভর কমে যায় তাহলে তার স্পিড বেড়ে গিয়ে কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। এটাই তোমার এটা জাস্ট কনসেপশন। এনার্জি ডাইমেনশন না, এটা ডাইমেনশন হচ্ছে ওয়ার্কের যা ডাইমেনশন ইউনিটের তরফ থেকে, ইউনিট যেটা ওয়ার্কের যা ইউনিট, এনার্জিরও তাই ইউনিট, তাহলে এনার্জি ডাইমেনশনও তাই হবে। এই তো ওয়ার্কের এনার্জি এতে চলে যাও না, ওয়ার্কের কি আছে, এই যে আর, মানে আমরা কি জানি ডব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এস, তাই। তাহলে এনার্জি ইকুয়ালস টু কি হবে, এফ ইন্টু এস, একই জিনিস। বল মানে কি, পি ইকুয়ালস টু এম এফ, এম ইন্টু এ ইন্টু এস। এ মানে কি ত্বরণ,
তাহলে বলতে পারি এম ইন্টু ত্বরণ মানে ভেলোসিটি বাই টাইম স্কোয়ার। আচ্ছা, এটা ইন্টু এস। ক্লিয়ার? তাহলে দেখো এই পুরো সিনারিওটা এখনো কিন্তু পুরো এমএলটি তে আসেনি। ভি মানে কি? ভি মানে সেম ডিস্টেন্স, ডিস্টেন্স মানে এর লেন্থ, লেন্থ বাই সময়। আচ্ছা আচ্ছা, এটা তো ভেলোসিটি বাই টাইম স্কোয়ার করলাম কেন? ওটা ভেলোসিটি বাই টাইম হবে তো, তাই না? তাহলে এটা কি হবে? লেন্থ ইন্টু টাইম, কারণ ভি বাই টি আর টাইমটা ছিল ইন্টু এস। তাহলে এটা কি হচ্ছে? এম ইন্টু এল ইন্টু এস বাই টি স্কোয়ার। তাহলে এটাকে দেখো, এম মানেও তো লেন্থ, এম মানেও লেন্থ, তাহলে এল স্কোয়ার। আর এটা কি তোমার এস মানে এফ ইন্টু এস। এম মানে তো এম, সরি, এম মানে তো এম, মাই মিস্টেক, তোমরা বলে দিলে আমিও লিখে দিলাম। এম, এটা এল স্কোয়ার, এটা টি স্কোয়ার, তাহলে এটা কি হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটাই হবে। তো এনার্জির ক্ষেত্রেও ডাইমেনশন তাই হবে, ওয়ার্কের ক্ষেত্রেও ডাইমেনশন তাই হবে। ঠিক আছে, এবার দেখো আমরা যদি কাইনেটিক এনার্জির অ্যাপ্লিকেশনে চলে যাই তাহলে কি পাচ্ছি আমরা? কাইনেটিক এনার্জি বলছে, দেখো আমরা এই ধরনের অঙ্ক বা এই ধরনের সিস্টেমটা অলরেডি আমরা নিউটনস লতে পড়েছি, যে একটা হেভি বডি অ্যান্ড একটা লাইট বডি, তাদের কি, তারা আর মুভিং উইথ কনস্ট্যান্ট মোমেন্টাম, দ্য কাইনেটিক এনার্জি অফ লাইট বডি ইজ গ্রেটার। তাই না? এটা আমরা নিউটনস লতে দেখবে পড়েছিলাম যে হেভি বডি এবং লাইট বডি দুটো যদি একই মোমেন্টাম নিয়ে চলে তাহলে কার কাইনেটিক এনার্জি বেশি হবে, বা যদি দুটো হেভি বডি লাইট বডি সেম কাইনেটিক এনার্জি নিয়ে চলে তাহলে কার মোমেন্টাম বেশি হবে। এটা অলরেডি কিন্তু আমরা নিউটনস লতে এটার প্রমাণ দেখিয়েছি, তাই এখানে আর দেখাচ্ছি না, যা সেখান থেকে এটুকু মনে নাও, অনেকটা বড় টপিক, শুধু এটা মাথায় রাখো। এখন নিউটনস লতে প্রমাণ দেখিয়েছিলাম যে হেভি বডি লাইট বডি যদি কনস্ট্যান্ট মোমেন্টাম নিয়ে চলে তাহলে কাইনেটিক এনার্জি কার বেশি হয়? লাইট বডির বেশি হয়। অ্যাকচুয়ালি মনে রাখবে কি, আচ্ছা আমরা কি জানি, হাফ এম ভি স্কোয়ারই তো কাইনেটিক এনার্জি, তাই না? তাহলে দেখো এই ভ্যালুটা বেশি কখন হবে? এই এমটা যার হেভি বডি, যার বেশি, তার ভি কি হবে? কম হয়ে যাবে। যার এম কম তার ভি বেশি হবে। তার মানে মাথায় রাখবে, যদি কনস্ট্যান্ট মোমেন্টাম হয় তাহলে যার ভেলোসিটি বেশি তার কাইনেটিক এনার্জি বেশি হবে, তাই না? তাহলে ভেলোসিটি কার বেশি হবে? লাইটার বডির, তাই তার মোমেন্টামও বেশি হবে। তুমি নিউটনস লতে আমি এই প্রমাণটা তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। সিমিলারলি হেভি বডি আর লাইট বডি যদি কনস্ট্যান্ট কাইনেটিক এনার্জি নিয়ে চলে, মানে হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, তাহলে যার, দেখো বলছে কার গ্রেটার হবে মোমেন্টাম, যেটা হেভি বডি তার মোমেন্টাম গ্রেটার হবে। এই দুটো মাথায় রেখো, কারণ এই দুটোর আর প্রমাণ করছি না, আগেও করে দিয়েছি। ইভেন এই প্রমাণটা আমরা এমসিকিউ থিওরিতেও করেছি। ঠিক আছে, শুধু মাথায় রাখবে যদি কনস্ট্যান্ট মোমেন্টাম হয় তাহলে লাইটার বডির কাইনেটিক এনার্জি বেশি হয়, আর কনস্ট্যান্ট কাইনেটিক এনার্জি হয় তাহলে হেভি বডির মোমেন্টাম বেশি হয়। এটাও এটাও মাথায় রাখা যায়। কি করে? দেখো দুটোই তো জিনিস, শর্ট ফর্ম আমি বলে দিচ্ছি এটা মনে রাখার। দেখো একটা হচ্ছে হেভি বডি আর একটা কি লাইট বডি, তাই? আচ্ছা দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে তোমার মোমেন্টাম 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 আচ্ছা বলো, ইন্ডিভিজুয়াল জিনিস দিয়ে যদি দেখি, আমি কাইনেটিক দিয়ে মাথায় রাখছি, এটা কাইনেটিক, এটা মোমেন্টাম, ঠিক আছে? তাহলে এটা মাথায় রাখবে, যার, দেখো দুটো যদি ইকুয়াল হয়, হেভি বডি আর লাইট বডির দুটো যদি কাইনেটিক এনার্জি সেম হয়, তাহলে যার লেখাটা বড় তার মোমেন্টাম বেশি হবে, ঠিক আছে? আর দুটোর যদি তোমার মোমেন্টাম সেম হয়, যার লেখা ছোট মানে লাইট বডির, ওর কাইনেটিক এনার্জি বেশি হবে। উল্টো সিনারিওটা, মানে যদি কাইনেটিক এনার্জি সেম হয় তাহলে মোমেন্টাম বেশি হবে, মোমেন্টাম অরটা বড় তাই ভারী বডির। সবসময় মাথায় রাখবে ভারী বডির মোমেন্টাম বেশি, এটা বোঝানোর চেষ্টা করছি, মোমেন্টাম অরটা বড় তো, তার মানে ভারী বডির মোমেন্টাম বেশি। আর কাইনেটিক অরটা ছোট তো তাই লাইট বডির কাইনেটিক এনার্জি বেশি। এবার উল্টোটা ভাবো, কাইনেটিক এনার্জি লাইট বডির বেশি তখনই হবে যখন হেভি বডি লাইট বডির মোমেন্টাম সেম হবে, আর মোমেন্টাম ভারী বডির তখনই বেশি হবে যখন লাইট বডি আর হেভি বডির কাইনেটিক এনার্জি সেম হবে। এটাতে মাথায় রেখে, মোমেন্টাম অরটা বড় তাই
এটা হেভি বডির সঙ্গে রিলেটেড, আর কাইনেটিক অর্ডারটা ছোট, তাই এটা লাইট বডির সঙ্গে রিলেটেড। তাই বলা হয়েছে, এবার দেখো জিনিসটাকে ভালো করে পড়ো। কি বলেছি? কাইনেটিক এনার্জি লাইট বডির বেশি, তাহলে কাইনেটিক এনার্জি লাইট বডির বেশি হলে বাকি দুটোর মোমেন্টাম সেম, আর মোমেন্টাম অর্ডারটা গ্রেটার কার? হেভি বডির, তার মানে কাইনেটিক এনার্জি দুটো সেম। এটা তোমাকে যা শর্ট ফর্মটা শিখিয়ে দিলাম, আগে দুটো ক্ষেত্রে আমি প্রমাণ শিখিয়েছি। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি এটা কি? দেখো একটা জিনিস যদি দেখা যায়, কাইনেটিক এনার্জি অলওয়েজ পজিটিভ হয়, তো লিখে রাখো কাইনেটিক এনার্জি অলওয়েজ পজিটিভ, অলওয়েজ পজিটিভ, কাইনেটিক এনার্জি অলওয়েজ পজিটিভ হয়। কিন্তু পোটেনশিয়াল এনার্জি পজিটিভও হতে পারে, পোটেনশিয়াল এনার্জি নেগেটিভও হতে পারে, পোটেনশিয়াল এনার্জি পজিটিভও হতে পারে, পোটেনশিয়াল এনার্জি নেগেটিভও হতে পারে। ঠিক আছে, তো এটা একটু মাথায় রেখো। আর অ্যাপ্লিকেশন যদি তুমি দেখো, তাহলে দেখা যায়, দেখো পোটেনশিয়াল এনার্জির অনেক এক্সাম্পলস রয়েছে। যেমন ওই দম দেওয়া ঘড়ি পাওয়া যেত না, দেখবে আগে দম দেওয়া ঘড়ির খুব গুরুত্ব ছিল, শ্বশুরা জামাইদের গিফট করতো, সত্যি মানে ওটা দেওয়া মানে একটা বিরাট গিফট। ঠিক আছে, তো এই এই যে সেখানে কি হতো, স্প্রিংটাকে পেঁচিয়ে 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 আমরা কি করতাম, স্প্রিং এর মধ্যে একটা স্থিতিশক্তি জমা করতাম। সকালে উঠে দম দেওয়া হতো, সারাদিন আস্তে আস্তে করে ঘুরতো আর ঘড়িটা চলতো, তাই তো? এটা হচ্ছে তোমার স্প্রিং এর পোটেনশিয়াল এনার্জিকে আমরা কাইনেটিক এনার্জিতে কনভার্ট করলাম। সেম এই যে আমরা যে ওয়াটার রিজার্ভারের কথা যদি বলি, যেখান থেকে আমরা কি ড্যাম বা বিভিন্ন ইয়েতে আমরা যে জলবিদ্যুৎ তৈরি করি, কি হচ্ছে, জলকে অনেক উঁচুতে তোলা হচ্ছে, অনেক উঁচুতে তোলার জন্য জলের মধ্যে কি তৈরি হচ্ছে, পজিশন চেঞ্জের জন্য স্থিতিশক্তি। এবার জলটাকে একটা ছোট ছিদ্র দিয়ে ডায়নামোর উপরে ফেলা হচ্ছে, ডায়নামোটা ঘুরছে, তো গতিশক্তিতে কনভার্ট হচ্ছে। এইগুলো সব কি স্থিতিশক্তির উদাহরণ। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট চলে যাচ্ছি আমরা এই জায়গাটাতে, সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। আচ্ছা, ওয়ার্ক এনার্জি থিওরেম ব্যাপারটা কি? বেসিক্যালি এখানে যেটা বলা হচ্ছে, বোঝা যাচ্ছে ওয়ার্ক আর এনার্জির মধ্যে একটা সম্পর্ক রয়েছে, তাই এটাকে বলা হয়েছে ওয়ার্ক এনার্জি থিওরেম। দেখো, অ্যাকর্ডিং টু দিস থিওরেম, ওয়ার্ক ডান বাই অল দ্য ফোর্সেস অ্যাক্টিং অন এ বডি ইজ ইকুয়াল টু দ্য চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি অফ দ্য বডি। মানে ওয়ার্ক এনার্জি থিওরেম এটা বলা হচ্ছে যে তুমি যদি কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করো, বিভিন্ন দিক থেকে বল প্রয়োগ করো, তাহলে এর যে কোনো একদিকে একটা রেজাল্টেন্ট ফোর্স কাজ করবে না? তুমি বলো তো, তোমার দুই হাত ধরে দুই বন্ধু টানছে, তুমি কোন দিকে যাবে? যে বন্ধু জোরে টানছে। তার মানে একটা বল এদিকে একটা বল এদিকে হলেও তুমি যাচ্ছ এদিকে, মানে রেজাল্টেন্ট ফোর্স যে কোনো একদিকেই হয়। একে তুমি ভাবো, একে আমি এই দিকে বল প্রয়োগ করছি, এদিকে বল প্রয়োগ করছি, বস্তুটা কোন দিকে যাবে? এই বরাবর যাবে না? তার মানে সমস্ত কিছুর রেজাল্টেন্ট একটা ফোর্স আমি পাবো। এটাই বলছে যে এই ফোর্সের জন্য আমি যা ওয়ার্ক ডান করছি, বস্তুকে ডিসপ্লেসমেন্ট করাচ্ছি, দ্যাট উইল বি ইকুয়াল টু দ্য চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। মানে অ্যাকচুয়ালি ওয়ার্ক কি কিসে কনভার্ট হয়? কাইনেটিক এনার্জিতেই কনভার্ট হয়। তাই এটাকে বলা হচ্ছে ওয়ার্ক ডান ইকুয়ালস টু চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। এর একটা বিরাট প্রমাণ আছে, এটাকে আমি তোমাদের নোট থেকে হাটিয়ে দিয়েছি, ডেরিভেটিভ দিয়ে রয়েছে, দরকার নেই আমার কোনো, শুধু এটাই মাথায় রাখবো, ওয়ার্ক ডান ইকুয়ালস টু চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। আচ্ছা, ল অফ কনজারভেশন অফ এনার্জি, এটা তো ছোটবেলা থেকে আমরা এই থিওরি পড়ে পড়ে অভ্যস্ত হয়ে গেছি যে এই পৃথিবীতে কোনো এনার্জিকেই আমরা ধ্বংস করতে পারি না, সৃষ্টি করতে পারি না। এনার্জি অলরেডি পৃথিবীতে আছে, আমরা শুধু একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে চেঞ্জ করতে পারি। সেটাই বলছে যে ল অফ কনজারভেশন অফ এনার্জি, এনার্জি অলওয়েজ কনজার্ভ, শুধু আমরা এটাকে চেঞ্জ করতে পারি ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। তো এখানে একটা জিনিস বলছে যে পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি অলওয়েজ কনস্ট্যান্ট হয়। ঠিক আছে, কোনো সিস্টেমের বা কোনো সাবস্টেন্সে যদি পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি কন্টিনিউয়াস চেঞ্জ হয়, তাহলে এই পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির যোগফল অলওয়েজ কনস্ট্যান্ট হয়। মানে হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এইচ ইজ ইকুয়ালস টু অলওয়েজ কনস্ট্যান্ট। দেখো এই প্রমাণটা আমি তোমাকে আগেও বলেছিলাম। ধরো একটা বলকে তুমি নিচ থেকে কি করছো, ছুড়ে দিচ্ছ, তাহলে বলটা আটমোস্ট এ পয়েন্ট অব্দি পৌঁছালো সি পয়েন্ট থেকে। তো বলছি এই সিনারিওতে বলটা গিয়ে যখন আবার নিচে ফিরে আসবে, মানে এই যে গেল ছুড়ে দেওয়ার জন্য আবার নিচে ফিরে আসবে, এই পুরো সিনারিওতে যে কোনো পয়েন্টে তুমি যদি বিচার করো, এর পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি যাওয়ার পথেও সেম, আসার পথেও সেম। তো কিরকম ভাবে সেম হচ্ছে দেখো, এটা এটা পুরো প্রমাণ আছে ক্লাস 9-এর বইতে। তুমি যদি এখন দেখো ক্লাস 9-এর বইতে এই প্রমাণটা এখন রয়েছে। দেখো এখানে বলা হচ্ছে যে এই গ্রাউন্ডে যে মুহূর্তে বলের ওপরে আমি বল প্রয়োগ করছি, সেই মুহূর্তে ওর কি কোনো স্থিতিশক্তি আছে? নেই। স্থিতিশক্তি তো পজিশন চেঞ্জের জন্য হয়। এই গ্রাউন্ড থেকে আমি বিচার করছি, তো এখানে ওর কোনো স্থিতিশক্তি আছে কি?
পোটেনশিয়াল এনার্জি নেই তো, এখানেও আমি ম্যাক্সিমাম ভেলোসিটি দিচ্ছি, তাহলে এই সময় ওর কেবলমাত্র কি রয়েছে, কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি তে ও যাচ্ছে, যেতে যেতে যতই উপরে উঠছে ও পোটেনশিয়াল এনার্জি গেইন করছে, তাই না? কারণ পজিশন চেঞ্জ হচ্ছে, ওর এই পজিশন থেকে এই পজিশন পোটেনশিয়াল এনার্জি গেইন করবে। এবং কাইনেটিক এনার্জি কি হবে, আমি তো আর বল প্রয়োগ করছি না, ধীরে ধীরে কমতে থাকবে, মানে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হবে। হতে 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 বলটা থেমে গেল কেন এখানে, কারণ ওর ভেলোসিটি জিরো, তার মানে ওর কাইনেটিক এনার্জি জিরো, তার মানে সমস্ত কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। তার মানে এই পয়েন্টে ওর ইপি মানে পোটেনশিয়াল এনার্জি ইজ ম্যাক্সিমাম, আর এই পয়েন্টে ওর ই কে মানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। তার মানে এই পজিশনে ইপি ইকুয়ালস টু জিরো, আর এই পজিশনে ই কে ইকুয়ালস টু জিরো, তাই না? তার মানে মাঝে যে কোনো পজিশনে ওর ইপি ভ্যালুও রয়েছে, ই কে ভ্যালুও রয়েছে, তাই না? যদি আমি বলি এই পুরো দুটো কনজার্ভ, মানে আমি ধরে নিচ্ছি দুটোর যোগফল অলওয়েজ 100ই থাকবে, মানে আমি এখানে কি বলবো, ই কে ইকুয়ালস টু কত বলবো, 100, আর ইপি ইকুয়ালস টু জিরো, এখানে ইপি ইকুয়ালস টু 100 আর ইকে ইকুয়ালস টু জিরো। আচ্ছা এই পয়েন্টে বলো, এটা আমি যদি মিডিল ধরি, এই পয়েন্টে কি বেশি, কাইনেটিক এনার্জি বেশি, পোটেনশিয়াল এনার্জি কম, তাহলে আমি এই পয়েন্টটাকে বলতে পারি ই কাইনেটিক এনার্জি কত 80, পোটেনশিয়াল এনার্জি 20। এই পয়েন্টে আমি বলতে পারি যে কাইনেটিক এনার্জি কত 30, পোটেনশিয়াল এনার্জি 70, আর এই পয়েন্টে বাড়তে বাড়তে 100। সিমিলারলি তুমি যদি আবার নিচে চলে আসো, সেম একদম এক্স্যাক্টলি এই পয়েন্টে এই 30 প্লাস 70ই হবে। এবার দেখো, এবার কি পোটেনশিয়াল এনার্জি কনভার্টেড ইনটু কাইনেটিক এনার্জি, তাহলে এবার পোটেনশিয়াল এনার্জি এখানে বেশি হবে, এখানে পোটেনশিয়াল এনার্জি হবে 70 আর কাইনেটিক এনার্জি 30, এখানে কত হবে 50-50, আর এখানে কত হবে 20-80, এন্ড ফাইনালি এই পয়েন্টে একদম জাস্ট পড়ার আগের মুহূর্তে ওর গতিবেগ সব থেকে বেশি, গ্রাউন্ডে টাচ করার আগে অবধি সব থেকে বেশি, তাহলে এই মুহূর্তে ওর ইপি জিরো হবে আর ই কে হবে কত 100। এই পয়েন্টটাই বলছে যে অলওয়েজ আমার এনার্জি কনজার্ভ থাকে, সেটাকেই আমার এখানে এক্সাম্পল যেটা বলা হয় সেটাকে বোঝানো হয়েছে। আচ্ছা নেক্সট হচ্ছে ট্রান্সফরমেশন অফ এনার্জি। এনার্জিকে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে তুমি ট্রান্সফার করতে পারো, ইট ইজ নোন অ্যাজ ট্রান্সফরমেশন অফ এনার্জি। যেমন তোমার যদি বলা হয় ফটোসিনথেসিসে কি হচ্ছে, তোমরা লজিক্যালি বলো তো ফটোসিনথেসিসে কি হচ্ছে, লাইট এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, কারণ সানলাইটকে আমরা কিসে কনভার্ট করছি, C6H12O6 এ। তার মানে আমরা লাইট এনার্জিকে গ্লুকোজ এনার্জি বা বলতে পারো কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করছি। তাহলে দেখো সেটাই বলছে যে সোলার এনার্জি কনভার্টেড ইনটু কেমিক্যাল এনার্জি। আচ্ছা বলো তো যদি আমরা বল থ্রো করি, তাহলে কোন এনার্জি কোন এনার্জিতে কনভার্ট হচ্ছে, বল থ্রো করছি, তাহলে আলটিমেটলিও কনভার্ট হচ্ছে কাইনেটিক এনার্জিতে, তাই না? আর এই যে যেটা, এটা তুমি বলতে পারো মাস্কিউলার যে পোটেনশিয়াল এনার্জি রয়েছে সেটা কনভার্টেড হচ্ছে কাইনেটিক এনার্জি, তাই নয় কি? তাহলে আমরা কি বলতেই পারি যে মাস্কিউলার এনার্জি কনভার্টেড ইনটু কাইনেটিক এনার্জি। আচ্ছা অ্যাথলিট রান করছে, কি এনার্জি কনভার্ট হচ্ছে, অ্যাথলিট দৌড়াচ্ছে, কাইনেটিক এনার্জি, এই দেখো ইন্টারনাল এনার্জি কনভার্টেড ইনটু কাইনেটিক এনার্জি, মানে ভেতরকার যে ও তো খাওয়ার জন্য যে এনার্জি পেয়েছে সেটাকেই কনভার্ট করছে। তাহলে এটাকে আমরা বলবো কি ট্রান্সফরমেশন অফ এনার্জি। বলো ফ্যান ঘুরছে কি হবে, ইলেকট্রিক্যাল এনার্জি কাইনেটিক এনার্জি, আর যদি স্ত্রী আয়রন কি হবে, ইলেকট্রিক এনার্জি হিট এনার্জি, বাল্ব ইলেকট্রিক এনার্জি লাইট প্লাস হিট এনার্জি দুটোই। এরকম ভাবে আমরা যদি বলি যে ব্যাটারি, ব্যাটারি থেকে তুমি একটা লাইট জ্বালাচ্ছ, কেমিক্যাল এনার্জি কনভার্টেড ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি, বা তুমি যে কোনো লাইট জ্বালার লাইট এনার্জি, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলছি ট্রান্সফরমেশন অফ এনার্জি। আচ্ছা আইনস্টাইনের এই রিলেটেড একটা ফর্মুলা তো তোমরা নিশ্চয়ই জানো, লিখে রাখো এখানে, লেখো আইনস্টাইন মাস এনার্জি ইকুয়েশন, আইনস্টাইন মাস এনার্জি ইকুয়েশন, মাস এনার্জি ইকুয়েশন কি জানি আমরা, ইকুয়াল টু এমসি স্কোয়ার, ইকুয়াল টু এমসি স্কোয়ার। এখানে ই মানে কি, ই মানে এনার্জি, আর সি মানে হচ্ছে লাইট গতিবেগ, ভেলোসিটি অফ লাইট, সি ইকুয়ালস টু ভেলোসিটি অফ লাইট। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে
যদি মাস, ইনি কিন্তু আইনস্টাইন কিন্তু এই থিওরিটাকে একটু ডিনাই করেছে। উনি বলছেন যে মাসকে এনার্জিতে কনভার্ট করা যায়। খুব তুল্য পরিমাণ মাস যদি এনার্জিতে কনভার্ট হয় তাহলে এই ফর্মুলা মেনে এনার্জিতে কনভার্ট হয়। যেমন বলো তো লাইটের স্পিড কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে বলছে যদি 1 গ্রাম বা মাস যদি এনার্জিতে কনভার্ট হয় তাহলে কত হয় এনার্জি বলো? 3 × 10⁻⁸ মানে এই পরিমাণ এনার্জি তৈরি হয় মাস যদি কনভার্ট হয়। আর এই থিওরির উপরে বেস করে আমরা পড়বো নিউক্লিয়ার এনার্জি। নিউক্লিয়ার এনার্জি, রেডিও অ্যাক্টিভিটি, দেখবে আমরা 2-1 দিনের মধ্যে ক্লাস করবো রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটিতে কি হয়? রেডিও অ্যাক্টিভিটিতে হচ্ছে U-235 মানে ভারী মৌল যেটা, সেটা ভেঙে যায় Ba এবং Kr। ঠিক আছে, এই দুটোতে ভেঙে যায়, মানে ইউরেনিয়াম Ba এবং Kr এ ভেঙে যায়। এর জন্য এর যা মাস আর এর যোগফল, জেনারেলি আমরা কি জানি, বিক্রিয়ার পরে আর বিক্রিয়ার আগে যা মাস ছিল দ্যাট উইল বি ইকুয়াল। কিন্তু এখানে দেখা যাচ্ছে কিছু না মাস ডিফেক্ট হয়, ঘাটতি হয়। তার মানে এই মাস ইজ কনভার্টেড ইনটু এনার্জি অ্যাকর্ডিং টু আইনস্টাইন ইকুয়ালস টু mc² ফর্মুলা। সেটা জাস্ট আমরা পরে পড়বো, দেখবে তখন আমরা দেখে নেব। তাই আইনস্টাইন হয়ে গেল। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছে আমরা সোলার এনার্জিতে। আমরা এতক্ষণে কি পড়ছিলাম? মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি দুটো ফর্ম, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, এবং তার বিভিন্ন ট্রান্সফরমেশন আমরা দেখলাম কিভাবে হচ্ছে। আচ্ছা, সোলার এনার্জি দু রকমের হয়ে থাকে, একটা রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, একটা নন রিনিউয়েবল সোর্স অফ এনার্জি। আচ্ছা, রিনিউয়েবল সোর্স অফ এনার্জি এটা কি? যেগুলোকে তুমি রিনিউ করতে পারবে, সোলার এনার্জি, উইন্ড এনার্জি, হাইড্রো, বায়োফুয়েল, টাইডাল এনার্জি, কোল, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, তারপর তোমার যেটা ফিউশনেবল ম্যাটেরিয়াল, যেগুলো তুমি জ্বালিয়ে দিলে কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে, তো যেগুলো কি ইউজের পর আর ফিরিয়ে আনতে পারবে না তাকে বলা হয় নন রিনিউয়েবল এনার্জি। যেমন দেখো কোল, কোটি কোটি বছর আগে আমরা পড়েছি না গন্ডোয়ানা কোল, টার্সিয়ারি কোল, মানে যেগুলো তোমার প্রায় বহু বহু বছর আগে জীবাশ্মের মাধ্যমে কয়লা তৈরি করেছে। অ্যাকচুয়ালি আমরা কি করছি, সেই ভূগর্ভ থেকে সেই কয়লাকে উত্তোলন করে সেটাকে জ্বালানিতে কনভার্ট করছি। তো এই কোলটা একটা সময় শেষ হয়ে যাবে। তুমি যদি এখন বলো যে চলো তাহলে আজকে আমরা গাছগুলো পুঁতে রাখি, কালকে কোল পেয়ে যাবো, কোল জ্বালাবো, এটা তো সম্ভব নয়, কারণ এই জিনিস কোটি কোটি বছর লাগবে কোল সৃষ্টি হতে। তাহলে এই পেট্রোলিয়াম ক্রমাগত শেষ হচ্ছে, সেই জন্যই তো এখন কিসের ব্যবহার হচ্ছে বারবার করে? ইলেকট্রিক্যাল ইভি, ইলেকট্রিক্যাল ভেহিকেল, যাতে করে আর এই পেট্রোলিয়ামের ইউজ না হয়, কোলের ইউজ না হয়, যাতে করে তার এটা আমরা ব্যাটারি দিয়ে করতে পারি। টেসলার একটা গাড়ি একবার চার্জ দিলে কত কিলোমিটার চলে বলো তো? 400 কিলোমিটার। সরি, 400 কি না, 400 তো টাটার গাড়ি চলে। টেসলা হয়তো 1600 কিলোমিটার চলে একবার চার্জ দিলে। মানে এর ব্যাটারির পাওয়ার দেখেছো? তাহলে মানুষ কেন শুধু পেট্রোলিয়াম, আর 1600 কিলোমিটার যদি গাড়িতে চালাতে হয় তাহলে প্রায় 50,000 টাকা তেল লাগবে। হ্যাঁ, চার্জ দিতে বেশি খরচা হয় না। তুমি যদি সেই সব ব্যাটারিতে একবার চার্জ দাও তোমার হার্ডলি খরচা হবে 1000 টাকা। আর ওই 1000 টাকা দিয়ে তুমি চলছো 1600, আর যদি ওই গাড়িতে চলতে হয় তাহলে 50,000 টাকা শুধু তেল লাগবে 1600 কিলোমিটার গাড়িতে চলতে গেলে। তাহলে ফলে এখন এই জিনিসটাকে আমরা বারবার কিসে কনভার্ট করছি? যেমন মাঝে আমরা চেষ্টা করেছিলাম এই পেট্রোলিয়ামকে সৌর বিদ্যুৎ দিয়ে আনার, ট্রান্সফার করার, কিন্তু আমরা পারিনি। কেন? কারণ এতটা সৌর বিদ্যুৎ দরকার হয়, মানে একটা বাড়িকে রান করার জন্য খুব কঠিন হয়। ছোটখাটো একটা বাড়ি চলে, একটা ফ্যান, একটা লাইট চলে, কারণ দেখবে এখনো যে সমস্ত গ্রামে তোমার পৌঁছায়নি ইলেকট্রিসিটি, সেই সব জায়গায় এখনো সৌর বিদ্যুৎ চলে। একটা বাড়িতে একটা টিভি চলে, টিভি চালানোর সময় ফ্যান আর লাইট বন্ধ করে দিতে হয়। ঠিক আছে, আবার যেদিন বৃষ্টি সেদিন রাতে আর চলবে না, তার মানে চার্জ দেওয়ার অপশন নেই। তো কিন্তু এতটা এতটা সোলার এনার্জি দরকার হয় যে সেটা সম্ভব হচ্ছে না, মানে অত অল্প সময়ের মধ্যে সানলাইট থেকে আমরা এনার্জি ট্রান্সফার করতে পারছি না। আর যদি করতেই হয় তার জন্য বিরাট প্লেট দরকার হচ্ছে, এত প্লেট লাগাবো কোথায়, বাড়ি তো এইটুকু, সেই জন্য প্রবলেম হয়ে যাচ্ছে। সেই জন্য এখন যেটাকে আনা হয়েছে ব্যাটারির মাধ্যমে, লিথিয়াম আয়ন ব্যাটারির মাধ্যমে। দেখো এখানে যদি আমরা দেখি কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা বলছি সোলার এনার্জি রিলেটেড ইনফরমেশন। দেখো এইগুলো জাস্ট কিছু ডেটা তোমাকে একটু মুখস্থ করতে হবে। যেমন সোলার এনার্জি দিয়ে আমরা সোলার হিটিং ডিভাইস তৈরি করেছি।
এ জাস্ট নর্মালি দেখে নাও, আর কিছুই না। যেখানে তুমি মাথায় রাখবে যে একটা সোলার হিটিং ডিভাইস তৈরি করা হয় সোলার এনার্জিকে কাজে লাগিয়ে। এখানে কি করা হচ্ছে, এখানে সোলার দিয়ে রান্না করা, ঠিক আছে। দেখো কি করা হয়েছে, এখানে কি খাবার রয়েছে, এখানে একটা ব্ল্যাক ব্ল্যাক পট রয়েছে। এটাকে এমন ভাবে একটা রিফ্লেক্টর সেট করা হয়েছে যে সূর্যালোক এই রিফ্লেক্টরে পড়লেই কোথায় আসবে, এই খাবারের উপরে পড়বে। এমন ভাবে রিফ্লেক্টরটাকে সাজানো রয়েছে, যেভাবেই যে অ্যাঙ্গেলেই আসুক না কেন খাবারের উপরেই সানলাইটটা পড়বে। আর এই সারফেসটাকে, তলাটাকে কালো রাখা হয়েছে কেন, যদি কোনো কারণে এই লাইট এরপরে নাও পড়ে বা এই যে খাবারটা তৈরি হচ্ছে হিট, তাহলে আমরা সবাই জানি কালো বস্তু হিট অ্যাবজর্ব করে, তাহলে এরা কি করবে, এই খাবার থেকে হিট, সান থেকে হিট, সিস্টেম থেকে হিট অ্যাবজর্ব করে রেখে দেবে। সেও একটা গরম অ্যাম্বিয়েন্স তৈরি করবে এবং আলটিমেটলি খাবার রান্না হবে। মনে হয় এই খাবার রান্না হতে ঘন্টা 3-4 সময় লাগে, ঠিক আছে। মানে কালকে বসালে আজকে খাওয়া যেতে পারে, ঠিক আছে। তো এরকম হচ্ছে সোলার হিটিং ডিভাইস, সময় লাগে। আচ্ছা নেক্সট হচ্ছে সোলার সেল। তো আমি একটু আগেই বললাম সোলার প্যানেল, সোলার সেল আর সোলার প্যানেল দিয়ে আমরা সৌর বিদ্যুতের টোটাল সিস্টেমটা তৈরি করি। সোলার প্যানেলে সান আসে, সেটাকে আমরা কনভার্ট করি, সেই সোলার এনার্জিকে আমরা কেমিক্যাল এনার্জিকে কনভার্ট করে আলটিমেটলি ব্যাটারি চার্জ দেই, আর সেই ব্যাটারির মাধ্যমে আমরা বাড়ি ঘরের ফ্যান লাইট ইত্যাদি চালাই। এটা হচ্ছে সোলার এনার্জি, সোলার সেল এর মাধ্যমে হচ্ছে। আচ্ছা নেক্সট চলে যাচ্ছে আমরা নিউক্লিয়ার এনার্জি। আমরা তো এনার্জি নিয়ে পড়ছি, প্রথমত আমরা কি বললাম মেকানিক্যাল এনার্জি, তারপর আমরা যেটা বললাম সোলার এনার্জি, দেন আমরা পড়বো নিউক্লিয়ার এনার্জি। নিউক্লিয়ার এনার্জি ইজ নাথিং বাট দ্য এনার্জি প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস, ঠিক আছে। তো দেখো একটু আগে আমরা বলছিলাম ইউরেনিয়ামকে যদি আমরা দুটো সাবস্টেন্সে ভেঙে দেই তাহলে প্রচুর এনার্জি রিলিজ হয়, ঠিক আছে। তো আমরা একটু দেখে নিই যে নিউক্লিয়ার এনার্জি ব্যাপারটা কি। দেখো নিউক্লিয়ার এনার্জি দুটো ভাবে আমরা পেতে পারি, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশনের মাধ্যমে, একটা নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে। আচ্ছা নিউক্লিয়ার ফিশন বলতে, নিউক্লিয়ার ফিশন মানে তড়িৎ বিভাজন, আর নিউক্লিয়ার ফিউশন মানে তড়িৎ সংযোজন। যেমন গ্যামেটের স্পাম ওভামের কি হয়, ফিউশন হয়, তার মানে নিউক্লিয়ার ফিউশন মানে মাথায় রাখবে তড়িৎ সংযোজন বা নিউক্লিয়ার সংযোজন। আর যদি আমরা নিউক্লিয়ার ডিভিশন বলি বা তোমার নিউক্লিয়ার ফিশন বলি, তাহলে এটা হচ্ছে বিশ্লেষণ, বিভাজন। তার মানে তুমি ভাবো, ধরো সাপোজ তোমার কাছে একটা কাচের গ্লাস রয়েছে, গ্লাসটাকে তুমি উপর থেকে নিচে ফেলে দিলে, তাহলে এই কাচের গ্লাসটা সাপোজ দু টুকরো হলো, ঠিক আছে, বড় বড় দু টুকরো হলো। এবার তোমাকে যদি বলা হয় এই বড় বড় দু টুকরোকে আবার জোড়াও, তাহলে তুমি কি পিওর ওই কাচের গ্লাসটা পাবে? কিছু টুকরো টুকরো কাচের টুকরো সিস্টেম থেকে আউট হয়ে যাবে না? তার মানে বলা হচ্ছে যে বড় একটা নিউক্লিয়াসকে তুমি যদি কিছু একটা দিয়ে হিট করে আঘাত করো, তাহলে যে দুটো ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হয় বা সাবস্টেন্স তৈরি হয়, তার জন্য কিছু ভর কি হয়, সিস্টেম থেকে নষ্ট হয়ে যায়। যে ভরটা কমে যায় তাকে বলা হয় মাস ডিফেক্ট। এই যতটা মাস ডিফেক্ট হয়েছে মানে এই দুটোকে যোগ করলে তুমি ওর ইকুয়াল ভর পাবে না, তাহলে সেই ভরটা কিসে কনভার্ট হয়ে যায়, এনার্জিতে কনভার্ট হয়ে যায়। তাই একে বলা হয় নিউক্লিয়ার ফিশন। ভেঙে যাওয়ার জন্য যে মাসটা কম পড়ছে সেই মাসটা কিসে কনভার্ট হচ্ছে, এনার্জিতে কনভার্ট হচ্ছে। আচ্ছা এই সিস্টেমটা কি করে হয় সেটা যদি একবার দেখো, সেটা হচ্ছে এই যে U-235 কে আমরা কি দিয়ে হিট করি, দেখো তুমি তুমি একটা বুলেট দিয়ে হিট করতে হবে তবে তো ভাঙবে। তো এখানে বুলেট কি, নিউট্রন। আমরা একটা N10 দিয়ে একটা U-235-92 কে হিট করি, একটা N10 দিয়ে। এতে কি হয়, এ দুটো খণ্ডে ভেঙে যায়, দুটো খণ্ডে ভেঙে যায় এবং এর ফলে আরো 3টে নিউট্রন তৈরি হয় এবং প্রচুর এনার্জি তৈরি হয়। এটা হচ্ছে পুরো ইকুয়েশনটা। আচ্ছা বলো তো কি হচ্ছে, দেখো তো একটা জিনিস, এই এটাকে যদি আমরা দেখি একটা টোটাল সিস্টেমের মাধ্যমে, যে ইউ কে তুমি একটা এন দিয়ে আঘাত করছো, এর জন্য কি হচ্ছে, বিএ এবং কর তৈরি হচ্ছে। আমি এটাকে মাথায় রাখি ইউ বিএ কর, ঠিক আছে, মানে না মনে থাকে না তার জন্য বলি ইউ বিএ কর, তুই বিএ কর, তাহলে ইউ বিএ কর। তো এর জন্য কি হচ্ছে, 3টে এন নিউট্রন তৈরি হচ্ছে এবং প্রচুর এনার্জি তৈরি হচ্ছে। আচ্ছা মনে করো তোমার কাছে মাস অফ নিউরন রয়েছে, নিউরন বলছি, ইউরেনিয়াম রয়েছে, মাস অফ ইউরেনিয়াম রয়েছে প্রচুর, ঠিক আছে, এক জায়গায়। আর এখানে একটা ইউরেনিয়ামকে তুমি ফায়ার করে দিলে তাহলে কি হবে, এখানে
একটা বিস্ফোরণ হবে। কেন জানো? কারণ এই যে একটা ইউরেনিয়াম, সাপোজ একে তুমি একটা এন দিয়ে আঘাত করলে কি হচ্ছে, দুটো ছোট ছোট পদার্থ তৈরি হচ্ছে, সেখান থেকে আরো 3টে বুলেট তৈরি হচ্ছে না? বুলেট তৈরি হচ্ছে না? দেখো আমি বললাম একটা এন দিয়ে আঘাত করলে 3টে এন তৈরি হয়, সেই 3টে কি করবে, আবার 3টে ইউরেনিয়ামকে হিট করবে, সেখান থেকে আরো 3টে করে বুলেট তৈরি হবে না? তখন এরা কি করবে, আরো 9টাকে হিট করবে, 9টা থেকে হয়ে যাবে 27টা, 27 থেকে হয়ে যাবে 81টা। এরকম ভাবে উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ডে হিউজ এনার্জি তৈরি হবে, আর ওই সিস্টেমটা বাস্ট করবে, যে ঘটনাটা ঘটে অ্যাটম বোমে। অ্যাটম বোমটা আমরা এরকম ভাবে তৈরি করি যেখানে আমরা কি করছি, একটা নিউট্রন দিয়ে একটা ইউরেনিয়ামকে হিট করছি, তার জন্য 3টে করে নিউট্রন তৈরি হচ্ছে এবং প্যারালালি 3টে করে ইউরেনিয়াম, 27টা, 27 থেকে 81, 81 থেকে গুণোত্তর প্রকৃতিতে জিনিসটাকে বাড়তে থাকছে। প্রচুর এনার্জি সিস্টেম বাস্ট করে চারিদিকে ছড়িয়ে পড়ছে, চারপাশে আমরা কাঁচ টাচ রেখে দিচ্ছি বা অন্যান্য তেজস্ক্রিয় পদার্থ রেখে দিচ্ছি, তার জন্য ওইগুলো মানুষের গায়ে লাগছে, মারা যাচ্ছে, বা সেই জায়গায় একটা মিউটেশন ঘটে যাচ্ছে। তাই আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আনকন্ট্রোলড ইউজ অফ নিউক্লিয়ার ফিশন। আচ্ছা, এখানে আনকন্ট্রোল কেন বলা হচ্ছে বলো তো? এখানে কি কন্ট্রোল করলে পুরো সিস্টেমটা কন্ট্রোল হতো? কাকে কন্ট্রোল করলে, এর মধ্যে এই যে গল্পটার মধ্যে কাকে কন্ট্রোল করতে হতো? বুলেটকে। তুমি যদি কোনোভাবে একটা বুলেট দিয়ে হিট করে 3টে বুলেট তৈরি হচ্ছে, কিছু তুমি 2টো বুলেটকে অ্যাবজর্ব করে নিতে পারতে, তাহলে এই সিস্টেমটা কি যে হারে বাড়ছিল সেই হারে বাড়বে না? তার মানে তুমি এখানে কি নিউট্রনকে কন্ট্রোল করেছো কি করনি? আচ্ছা তাহলে তুমি ভাবো, তুমি যদি এরকম একটা রিয়াকশন ঘটো তাহলে প্রচুর এনার্জি তৈরি হয়, এই এনার্জিকে তুমি কোনো কাজে লাগাতে পারছো? কাজে লাগাতে পারছো কি? এই পারছো না তো। তাহলে তুমি চাইছো এই এনার্জিটাকে কাজে লাগাতে, কারণ হিউজ এনার্জি বাস্ট করে ছড়িয়ে পড়ছে, বাট তুমি কি চাইছো এই এনার্জিটাকে কাজে লাগাতে। তাহলে তোমাকে কি করতে হবে, এই রিয়াকশনটাকে কন্ট্রোল করতে হবে। তাই এই পুরো রিয়াকশনটাকে কন্ট্রোল করা হয় যে সিস্টেমের মাধ্যমে, তাকে বলা হয় নিউক্লিয়ার রিয়াক্টর। এই যে আমরা বিভিন্ন বলি না, বিভিন্ন তেজস্ক্রিয় বিস্ফোরণ হয়, বলি না আমরা, চার্নোবিল যে বিদ্রোহ বলছি, বিস্ফোরণ হয়েছিল চার্নোবিলে, কেন? নিউক্লিয়ার রিয়াক্টর ফেটে গেছিল। নিউক্লিয়ার রিয়াক্টরে কি হয় তাহলে একবার জানার চেষ্টা করি, চলো তাহলে আমরা একটু দেখে নাও এই জায়গাটা। অ্যাটম বোমকে আমরা কি বলছি, আনকন্ট্রোলড অ্যাপ্লিকেশন অফ নিউক্লিয়ার ফিশন, আর এটাকে আমি যদি কন্ট্রোল করতে চাই তাহলে সেটা কি হবে, নিউক্লিয়ার রিয়াক্টর। তো চলো নিউক্লিয়ার রিয়াক্টরকে দেখি। মনে করো এটা একটা ঘর, নিউক্লিয়ার রিয়াক্টর একটা ঘর যেখানে মানুষ কাজ করছে কি, নিউক্লিয়ার এনার্জিকে কাজে লাগাচ্ছে। তাহলে এখানে কি লাগবে, ফুয়েল। ফুয়েল মানে ইউরেনিয়াম, তার জন্য বুলেট লাগবে। বুলেট কি, নিউট্রন। তাহলে ফুয়েল আমরা কি ইউজ করে থাকি জেনারেলি, U-235। কিন্তু বর্তমানে আমরা U-235 থেকেও ভালো ফুয়েল পেয়েছি, যাকে আমরা কি বলি, প্লুটোনিয়াম-239, যাকে বলা হয় মডার্ন ফুয়েল। আর যদি বলো মোস্ট এফিশিয়েন্ট ফুয়েল, সেটাকে আমরা বলছি দেখো PU, প্লুটোনিয়াম-239, যাকে মোস্ট এফিশিয়েন্ট ফুয়েল বা গুড ফুয়েল বলা হয়। আচ্ছা বলো, এই ফুয়েলে আমরা কি করলাম, একটা নিউট্রন দিয়ে হিট করলাম, তাহলে এই ইউরেনিয়ামকে ভাঙা শুরু হবে। আচ্ছা এবার বলো, কন্ট্রোল রড একটা সিস্টেম রয়েছে যেখানে আমরা ক্যাডমিয়াম, বোরন, নিকেল, এই 3 ধরনের কন্ট্রোল রড ইউজ করি। বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, ইন নিউক্লিয়ার রিয়াক্টর হুইচ ওয়ান ইজ ইউজড অ্যাজ আ কন্ট্রোল রড। কন্ট্রোল রডের কাজ কি, টু অ্যাবজর্ব নিউট্রন। যখনই নিউট্রনের পাশ দিয়ে যাবে ও কি করবে, নিউট্রনটাকে অ্যাবজর্ব করে নেবে। তার মানে তুমি ভাবো, এখানে একটা ইউরেনিয়ামকে হিট করার সঙ্গে সঙ্গে 3টে নিউট্রন তৈরি হলো, দেন যখনই কন্ট্রোল রডের কাছে আসছে ও যতগুলো পারছে অ্যাবজর্ব করে নিচ্ছে। তার মানে ওই 3টে পরের 3টেকে হিট করার সুযোগ পাচ্ছে না। তাহলে দেখো ক্যাডমিয়াম, বোরন, নিকেল, এটা দিয়ে আমরা কি করে থাকি, নিউট্রনকে অ্যাবজর্ব করি। শুধু কি তাই, ইন কেস ক্যাডমিয়াম বাবাজি পারেনি, এত এনার্জি তো, এত স্পিড তো, তুমি ভাবো তুমি একটা পেন দিয়ে হিট করলে, আর একে তুমি একটা বুলেট দিয়ে ফায়ার করলে, তাই না? তাহলে এ কি ভাঙবে একটা পেনের হিটে? ভাঙবে না। তাহলে ওকে ভাঙার জন্য মিনিমাম একটা গতিশীল সাবস্টেন্সে ঘা দিতে হবে। তাহলে এ কি করছে, এ অ্যাবজর্ব করেছে। আচ্ছা যেগুলো ধরো সিস্টেমে হঠাৎ করে 9টা বেরিয়ে গেছে, মাত্র 2টোকে অ্যাবজর্ব করতে পেরেছে,
তো বাকি 7টা তো আবার একটা বিস্ফোরণ ঘটিয়ে দেবে আর নিউক্লিয়ার রিঅ্যাক্টর ফেটে যাবে। সেই জন্য আমরা আর একটা ফিল্টার আছে যাকে বলছি মডারেটর। এখানে কি ইউজ হয়, জল ইউজ হয়। মানে যখনই একটা ইউরেনিয়াম, ঠিক আছে, হিট করলো, উৎপন্ন 3টে নিউট্রনকে জলের মধ্য দিয়ে যেতে হবে। তুমি বলো তো জলের মধ্যে ফায়ার করা সহজ নাকি বাইরে ফায়ার করা সহজ? বাইরে ফায়ার করা সহজ। জলের মধ্যে ফায়ার করলে কি সেই গতিতে কি যেতে পারবে? হতে পারে জলের মধ্যে ফায়ার করতে তোমার লেগেছে, কিছু হয়নি, বুলেট বাউন্স খেয়েছে, তাই না? কারণ স্পিড লাগবে মিনিমাম ভেদ করার জন্য। তো কি হচ্ছে, আমরা একটা মডারেটর লাগিয়ে দিচ্ছি যাতে করে নিউট্রনটা যদি কোনো কারণে কন্ট্রোল রড অ্যাবজর্ব না করতে পারে, তাহলে জল যেন তার স্পিডটাকে কমিয়ে দেয়। তাহলে D2O বা ভারী জল বা গ্রাফাইট এগুলো ইউজ করে আমরা তার স্পিডটাকে কন্ট্রোল করি। এখানে কিন্তু অ্যাবজর্ব করি না, অ্যাবজর্ব করি বাই কন্ট্রোল রড, বাট স্পিড ইজ কন্ট্রোলড বাই মডারেটরস। এন্ড ফাইনালি এরপরেও তো একটা নিউট্রনকে হিট করলে যে এনার্জি হয়, তাহলে অনেকগুলো বিক্রিয়া তো ঘটছে, তার মানে এই সিস্টেমটা মারাত্মক গরম হয়ে যাবে না? তাহলে সেটাকে ঠান্ডা করার জন্য আমরা কি আবার জল বা মল্টেন সোডিয়াম বা লিকুইড HCl এগুলো ইউজ করে আমরা কি করব, ওই টোটাল সিস্টেমটাকে ঠান্ডা করব। তুমি দেখবে রিসেন্টলি একটা এক্সপেরিমেন্ট দেখছিলাম যে এক ধরনের গাড়ি আছে, মানে যেগুলো ওই স্পোর্টস গাড়ি, F1 ফর্মুলা, ওর ইঞ্জিন এত গরম হয়ে যায় যখন একজন একটা এক্সপেরিমেন্ট করেছে, একটা পুরো ফ্লেশ মানে মাংসের এক টুকরোকে ওর সাইলেন্সারে লাগিয়ে দিয়ে মাত্র 5 মিনিট চালিয়েছে, ঠিক আছে, ওটা পুরো সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো এটা এতটা গরম হয়, তার জন্য কি লাগবে, একটা কুলেন্ট লাগবে, কুলেন্টের মাধ্যমে ঠান্ডা করা হবে। তাহলে কি ফুয়েল লাগবে, সেই ফুয়েলকে নিউট্রন দিয়ে হিট করব, তার জন্য যে আরো 3টে নিউট্রন তৈরি হবে তাকে আমি অ্যাবজর্ব করবো বাই কন্ট্রোল রড অথবা মডারেটর দিয়ে তার স্পিডটাকে কমিয়ে দেবো, আর পুরো সিস্টেমটাকে কুল করার জন্য আমরা এই সিস্টেমকে ইউজ করব। ক্লিয়ার? না, অ্যাটম বোমের মধ্যে তো এটা হচ্ছে না। না, অ্যাটম বোমের মধ্যে কি হয়, একটা ছোট্ট বোমে আমরা কি করছি, আমরা ফুয়েলটাকে রেখে দিচ্ছি, হ্যাঁ, এর মধ্যে আমরা ইউরেনিয়াম রাখছি, রেখে আমরা একটা নিউট্রন দিয়ে হিট করছি, একটা স্ট্রাইকিং করছি। দেখবে সেই জন্য সমস্ত কিছুর আগে হয় আগুন ধরাতে হয়, বাজি ফাটার জন্য আগুন ধরাতে হয়, তেমনি এখানে আমরা একটা স্ট্রাইকিং করছি। আর এই স্ট্রাইকিংটা এরকম ভাবে হাত দিয়ে হয় না, বাইরে থেকে হয়, ঠিক আছে? তো একে স্ট্রাইকিং করে ছেড়ে দাও, ওর মতো করে ফেটে যাবে। কিন্তু এটা কি, এটা বিরাট সিস্টেম। তোর এই যে আমাদের যে পুরো বাড়িটা, এটাই ধর একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর, ঠিক আছে, যেখানে আমরা পুরো সিস্টেমটাকে রান করাচ্ছি। না, যখন আমরা এই এনার্জিটাকে কাজে লাগাতে চাইবো, এর হঠাৎ করে পাকিস্তান ইন্ডিয়াকে হিট করেছে, আর ইন্ডিয়া পাকিস্তানে অ্যাটম বোম ছেড়ে দিয়েছে, তখন কি আমরা কন্ট্রোল করতে চাইবো? না, যা মরে মরুক। না না, গুড়ি না, ওটা তো কন্ট্রোল না, রিমোট বা ওই জাতীয়। অ্যাটম বোমকে ওইভাবে হয় নাকি গুড়ি মেরে, নিজেরা তো অবস্থা খারাপ হবে না। ছোট সাইজ, হ্যাঁ, এইগুলো রয়েছে একদম, মানে যে বম, ছোট বোম হোক বড় বোম হোক, জিনিসটা এরকমই, ঠিক আছে। এর ওটাকে, ওর মধ্যে কম্পিউটার থাকে, ওটাকে আমরা বাইরে থেকে স্ট্রাইকিং করাতে পারি। সেম ওটা। এবার অনেক অ্যাটম বোম অনেক কার্যকারিতা, হয়তো ওটা হিট করার পরে ফাটবে, বা কেউ হয়তো বাইরে থেকে স্ট্রাইকিং করে পারবে, বা হয়তো ওটা কম্পিউটারই কন্ট্রোল করে করে ছেড়ে দিচ্ছে, যা খুশি বিভিন্ন ভাবে হতে পারে। ওখানে তো লিটিল ম্যান আর ফ্যাট বয় এই দুটোকে পাঠানো হয়েছিল। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছে আমরা সিম্পল মেশিনে। আচ্ছা, সিম্পল মেশিন তো তোমরা অলরেডি পড়েছো এমসিকিউ থিওরিতে। সিম্পল মেশিন মানে কি, যে মেশিনগুলো খুবই সিম্পল, সরল যন্ত্র। সরল যন্ত্র কেন, যে যার কার্যকারিতা সরল, তাই এর জন্য ওই নামটা এসছে সিম্পল মেশিন। মানে এতটাই কম যে কোনো কাজই লাগে না, এর কি লাগে, এর কতগুলো সিস্টেম লাগে। একটাকে বলা হয় বিম, এর একটা বিম থাকে, এর একটা আলম্ব থাকে বা ফালক্রাম থাকে, এর উপরে একটা কি করতে হয়, বল প্রয়োগ করতে হয়, আর সেটা দিয়ে আমরা একটা কি করি, ভার উত্তোলন করি, ঠিক আছে, একটা ওয়েট সরাই। তাহলে আলটিমেটলি আমার কাজ কি, সিম্পল মেশিনের কাজই হচ্ছে, সিম্পল মেশিনের কাজ হচ্ছে যে কাজটা আমি হাত দিয়ে করতে পারবো না, সেটা আমি মেশিন দিয়ে করতে পারবো।
যেটা আমি হাত দিয়ে করতে পারবো না সেটা আমরা মেশিন দিয়ে করব। এবং আমার টার্গেট কি থাকবে? আমার টার্গেট থাকবে ফুল ইউটিলাইজেশন অফ এনার্জি। মানে আমি আমার ফুল এনার্জি যদি ইউটিলাইজ করব তো আমি কি পাবো? ওয়ার্ক ডান পাবো, কারণ এনার্জি ইকুইভ্যালেন্স টু ওয়ার্ক ডান আমরা জানি। তাহলে সিম্পল মেশিনের কাজই হচ্ছে, আমি যা এনার্জি প্রদান করব সেই আউটকামটা যেন পাই। তো এখান থেকে কি হতে পারে জানো তো? এখান থেকে হতে পারে আমি যা এনার্জি দিচ্ছি এক্স্যাক্টলি আমি তার ওয়ার্ক ডান পাচ্ছি, বা আমি হতে পারে আমি যা এনার্জি দিচ্ছি তার থেকে বেশি ওয়ার্ক ডান পাচ্ছি, বা আমি যা এনার্জি দিচ্ছি তার থেকে আমি কম ওয়ার্ক ডান পাচ্ছি। এই তিনটে সিনারিও হতে পারে, মানে এনার্জি বেশি ওয়ার্ক ডান কম, এনার্জি কম ওয়ার্ক ডান বেশি, আর এনার্জি ইকুয়ালস টু ওয়ার্ক ডান। দেখো, তাই আমরা জানতে চাইছি যে কোন ধরনের সিম্পল মেশিন প্রয়োগ করে কি ধরনের মেকানিক্যাল অ্যাডভান্টেজ পাবো। মানে এনার্জি ইকুইভ্যালেন্স টু ওয়ার্ক ডান পেলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1, এনার্জি কম প্রয়োগ করে ওয়ার্ক ডান বেশি পেলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দ্যান 1, আর এনার্জি কম প্রয়োগ বেশি প্রয়োগ করে এনার্জি কম পেলে লেস দ্যান 1। মানে আমি কতটা অ্যাডভান্টেজ পাচ্ছি, ইকুয়াল টু 1, লেস দ্যান 1 না গ্রেটার দ্যান 1, সেটা আমরা কিভাবে পাই? সেটা হচ্ছে কতটা ফোর্স অ্যাপ্লাই করছি আর সেই ফোর্সের মাধ্যমে কতটা আমি ভার উত্তোলন করতে পারছি, তাহলে তার রেশিও দিয়ে পাচ্ছি। তাহলে ভাবো, আমি যতটা ফোর্স দিয়েছি ততটা ওয়েট উত্তোলন করতে পেরেছি, মানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1। আমি যতটা ফোর্স দিয়েছি তার থেকে বেশি ওয়েট গেইন করতে পেরেছি, মানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দ্যান 1। আর যদি এটা কম হয় তাহলে লেস দ্যান 1, তাই না? তার মানে এটাকে বাংলায় যদি বলা হয়, যন্ত্র থেকে প্রাপ্ত কার্য বাই যন্ত্রে প্রযুক্ত শক্তি বা বল। তাহলে আমার শক্তি কতটা কার্যে কনভার্ট হচ্ছে, দিস ইজ ডিফাইন্ড বাই সিম্পল মেশিন বা মেকানিক্যাল অ্যাডভান্টেজ, তাই তো? আচ্ছা, সিম্পল মেশিনের মধ্যে কি হতে পারে? লিভার সিস্টেম ইজ আ কাইন্ড অফ সিম্পল মেশিন। ইনক্লাইন প্লেন, তুমি ভাবো তুমি এই ট্রাক্টরে একটা বিরাট ভারী জিনিস তুলবে, ঠিক আছে? তো এটাকে এরকম ভাবে তোলা অনেক কঠিন ব্যাপার, তাই আমরা কি করেছি, দরকার নেই, তুমি এখানে একটা ইনক্লাইন প্লেন লাগিয়ে দাও, এবার ধীরে ধীরে উঠে যাও, তাই না? তাহলে ইনক্লাইন প্লেনও এক প্রকারের সিম্পল মেশিন, শুধু ইনক্লিনেশনে রয়েছে। তো আলটিমেটলি ইনক্লাইন প্লেন। কপি কল, কপি কল দেখবে আমরা তুলি না, কপি কল দিয়ে জল তুলি, অ্যাক্সিল অ্যান্ড হুইল একই কপি কলের মতোই। স্ক্রু, তুমি ভাবো যেখানে সোজা জিনিস ঢুকবে না এখানে স্ক্রু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ইজিলি ঢোকাতে পারবো, দিস ইজ অলসো আ সিম্পল মেশিন। ঠিক আছে? ওয়েজ, ওয়েজ কথার অর্থ হচ্ছে শার্প এজ থাকে যার, ঠিক আছে, যার শার্প এজ সেটাই ওয়েজ হিসাবে ইউজ হয়, মানে তীক্ষ্ণতা যেখানে রয়েছে। ধরো যেখানে বোতা জিনিস ঢুকবে না সেখানে এক তীক্ষ্ণ জিনিস ঢুকে যাবে, এগুলো সবই কিন্তু সিম্পল মেশিন, মানে সিম্পল মেকানিজম, আর কিছুই না। মানে ব্যাপারটা একটা তীক্ষ্ণ জিনিস দিয়ে আমি সেখানে গর্ত করতেই পারি, সেটাই বলা হয়েছে। দেখো তাহলে লিভার, লিভার অলরেডি আমরা এমসিকিউ থিওরিতে পড়ে এসেছি, একবার জাস্ট ছোট্ট করে রিক্যাপ করে দিচ্ছি। লিভার কত প্রকারের হয়ে থাকে? 3 প্রকারের, ক্লাস 1, ক্লাস 2 অ্যান্ড ক্লাস 3। আচ্ছা, এই এই তিনটে জিনিসকে কিসের উপরে বেস করে করা হয়েছে? পজিশন অফ ফালক্রাম, ওয়েট অ্যান্ড বল, এই তিনটের উপর বেস করে। তো তোমরা সবাই জানো যদি ফালক্রাম মাঝে থাকে আর যদি লোড এবং এফোর্ট, এই দুটো যদি লোড এবং এফোর্ট বা বল এবং ভার যদি দুই প্রান্তে থাকে তাহলে সেটা কি শ্রেণীর লিভার হয়? ক্লাস 1। যদি ফালক্রাম দুই প্রান্তে থাকে, মানে দুটোর ক্ষেত্রেই প্রান্তে থাকে, যদি লোড আর এফোর্টের পজিশন অল্টারনেট হয়, মানে বল যদি এক প্রান্তে থাকে, ফালক্রাম এক প্রান্তে থাকে, লোড মাঝে থাকলে ক্লাস 2। আর যদি লোড এক প্রান্তে, ফালক্রাম এক প্রান্তে, এফোর্ট মাঝে থাকলে তাকে ক্লাস 3। আচ্ছা, আমরা একটু আগেই দেখলাম যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, তো ক্লাস 1 এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হতে পারে? 1 হতে পারে, লেস দ্যান 1 হতে পারে, গ্রেটার দ্যান 1 হতে পারে। কেন? ফালক্রামটা যদি এক্স্যাক্টলি মাঝে থাকে তাহলে আমরা কি জানি, মেকানিক্যাল অ্যাডভান্টেজের আরেকটা ডেফিনেশন রয়েছে, বল বাহু বাই রোধ বাহু, রোধ বাহু বা বল বাহু বাই ভার বাহু, বা এফোর্ট আর্ম বাই লোড আর্ম। তাহলে এফোর্ট আর্ম বা লোড আর্ম কাকে বলা হচ্ছে? দেখো, ফালক্রাম থেকে বল প্রয়োগ বিন্দুকে, সাপোজ এটা আমার ফালক্রাম, এটা আমি এফোর্ট মানে পি, এটা ফালক্রাম, এটা কি ওয়েট। তাহলে ফালক্রাম থেকে বল প্রয়োগ করার বিন্দুর দূরত্বকে আমরা কি বলে থাকি? এফোর্ট আর্ম। ফালক্রাম থেকে ওয়েট প্রয়োগের বিন্দুকে আমরা বলে থাকি লোড আর্ম, তাই না? তাহলে তুমি যদি ফালক্রাম এক্স্যাক্টলি মাঝে হয় তাহলে এফোর্ট আর্ম আর লোড আর্ম ইকুয়াল হবে, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1 হবে। ইনকেস এটা এখানে না থেকে যদি এক প্রান্তে থাকে, বলো তো এই প্রান্তে থাকে, তাহলে কোন আর্মটা বেশি হবে? লোড আর্মটা বেশি হবে, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ লেস দ্যান 1। যদি এই প্রান্তে থাকে তাহলে এফোর্ট আর্মটা বেশি হবে, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দ্যান 1। মানে
ক্লাস 1 লিভারের মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1 হতে পারে, লেস দ্যান 1 হতে পারে, গ্রেটার দ্যান 1 হতে পারে। কিন্তু ক্লাস 2 লিভারের ক্ষেত্রে দেখো, যেহেতু এফোর্ট আর্ম এক প্রান্তে থাকে, ফালক্রাম এক প্রান্তে থাকে, মানে অলওয়েজ এফোর্ট আর্মটা বড় হবে, লোড আর্ম যতই প্রান্তে থাকুক না কেন, মানে মাঝের দিকে সরে থাকুক না কেন, অলওয়েজ কি হবে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1 হবে। আর এখানে যেহেতু লোড আর্মটা অলওয়েজ বড় হবে দুই প্রান্তে থাকার জন্য, অলওয়েজ মেকানিক্যাল অ্যাডভান্টেজ লেস দ্যান 1 হবে। আচ্ছা কি করে হচ্ছে দেখো, তুমি যদি পার্কেট ঢেকি দেখো বা সিশ দেখো, তাহলে এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি বলো তো? 1। ওই আমরা বসি না, এই পাশে এক বন্ধু আর ও পাশে এক বন্ধু, তাই না? তাহলে দেখো এটা কি, একজন বল প্রয়োগ করছে তো আরেকজন উপরে উঠছে, ও যখন বল প্রয়োগ করছে আমি উপরে উঠছি, তার মানে এখানে ফালক্রামটা কোথায় রয়েছে? মাঝে। তো এটা কোন শ্রেণীর লিভার সেটা বার করার জন্য আমার কি চাই? ফালক্রামের পজিশন চাই। তো আমি যদি কোনোভাবে বলতে পারি এর ফালক্রাম মাঝে রয়েছে, তার মানে ও ক্লাস 1 লিভার। তাহলে এর ফালক্রাম মাঝে রয়েছে মানে ক্লাস 1 লিভার। এখানে দেখো, যদি আমরা পেরেক তোলার যন্ত্র ইউজ করে থাকি, খুব ঠান্ডাভাবে ভাবো তো, ধরো একটা কাঠে পেরেক তোলার মানে পেরেক লেগে গেছে, তো আমরা এই পোর্শনে এখানে বল প্রয়োগ করার জন্য ও টেনে বার করে দেয় না, আমি আগেও পড়েছি। তাহলে এই পয়েন্টটা কি হিসাবে কাজ করে? ফালক্রাম হিসাবে কাজ করে। তাহলে ফালক্রাম মাঝে, এটা কি, এটা এফোর্ট, এটা না, এটা লোড, এটা এফোর্ট, তাহলে কি হবে? ক্রোবার হচ্ছে ক্লাস 1 লিভার। দাঁড়িপাল্লা ফালক্রাম এখানে, এদিকে ফোর্স, এদিকে লোড, ক্লাস 1 লিভার। সিশ এখানে কি, এটা ফালক্রাম, এখানে লোড, এখানে এফোর্ট, ক্লাস 1 লিভার। দেখো এই সেম ঢেকি, ঢেকি তো আমরা আগেও বলেছি, এটা কি, এই মাঝের জায়গাটা হচ্ছে ফালক্রাম, এখানে লোড দিচ্ছি, এখানে এফোর্ট দিচ্ছি, মানে ফালক্রাম এফোর্ট লোড দুই প্রান্তে, মানে ক্লাস 1 লিভার। এছাড়া কি, ব্রেকস অফ সাইকেল, ব্রেক অফ সাইকেল এটাও কি ক্লাস 1 লিভারের মতো কাজ করে থাকে। আমরা বল প্রয়োগ করার জন্য গাড়িটা থেমে যাচ্ছে, ঠিক আছে, এটার মাথায় রেখো। এর মেকানিজমটা বোঝানো কঠিন যতক্ষণ না সাইকেল দেখানো যাচ্ছে। কারণ তুমি যখন সাইকেলে, আমার কি চাই? ফালক্রাম চাই, আর আমার বল চাই, বল আমি ব্রেকে দিচ্ছি, ঠিক আছে, আর আলটিমেটলি এফোর্টটা কোনটা? চাকাটা ঘুরছিল, সেই চাকাটা বন্ধ হয়ে যাচ্ছে, মানে মাঝখানে যে সিস্টেমটা টেনে ধরছে, ব্রেকটা টেনে ধরছে, ওটা হচ্ছে ফালক্রাম। হয় না, ব্রেক চাপার সঙ্গে সঙ্গে ও চারপাশে দেখবে একটা জিনিস আটকে যায়, তো ওটা কি, এটা হয়ে যাবে তোমার ব্রেক অফ সাইকেল ক্লাস 1 লিভার। আচ্ছা সেম আমরা যদি দেখি, যে লোড মাঝে রয়েছে, ফালক্রাম এক প্রান্তে আর এফোর্ট এক প্রান্তে, তাহলে ক্লাস 2 লিভার। নাট ক্র্যাকার, ফালক্রাম এক প্রান্তে, লোড মাঝে, কি হবে? ক্লাস 2 লিভার। সেম এখানে তুমি যদি দেখো, দেখো এটা কি অ্যাক্সাস ফালক্রাম, এখানে লোড, এখানে তোমার ইনস্ট্রুমেন্ট বা ময়লা থাকে, আর এখানে আমরা হাতে ধরি, তো এটা কি হবে? ক্লাস 2 লিভার। কেন? এটা অ্যাক্সাস ফালক্রাম, এটা অ্যাক্সাস ওয়েট, আর এটা তোমার বল। লেমন ক্র্যাশার, ফালক্রাম, লোড, বল, ক্লাস 2 লিভার। দেখো লিড ওপেনার, তুমি বটলের যে লিড তোলো বা ঢাকনা তোলো, কি করো গো? ঢাকনাটাকে এখানে আটকে দাও, বলো তো আলটিমেটলি এই প্রান্তটাকে কেন্দ্র করে এইটা ওঠানামা করে না? তাহলে এখানে তোমার কি রয়েছে? এখানে তোমার এই বোতলটা রয়েছে, আর এই প্রান্তটাকে তুমি ধরে চার দাও, তাতে কি হবে? এটা হচ্ছে লোড, এটা তোমার বল, আর এটা তোমার ফালক্রাম, এক প্রান্ত ফালক্রাম হিসাবে কাজ করে, তো এটা হয়ে যাবে তোমার ক্লাস 2 লিভার। আচ্ছা জব মাউথ যখন চিউইং করো, চিউইং মানে চিবোই যখন আমরা, যখন আমরা চিবোই তাহলে আমার খাবারটা কোথায় চলে যায়? মাড়িতে, তাই না? তাহলে আমরা বল প্রয়োগ করি সামনে, আর এই মাড়ির এই পোর্শনটা অ্যাক্সাস ফালক্রাম, তাহলে ফালক্রাম এক প্রান্তে, মাঝের এটা কি বল, আর এক প্রান্তে বল না, ভার এক প্রান্তে হচ্ছে বল, তাহলে এটা ক্লাস 2 লিভার। এছাড়া তোমার লিড অফ বক্স, পেপার কাটার ইত্যাদি ইত্যাদি, এগুলো সব হচ্ছে তোমার টোবাকো কাটিং মেশিন, সবই ক্লাস 2 লিভার। সেম ক্লাস 3 লিভারের ক্ষেত্রে কি হবে? ফালক্রাম এক প্রান্তে হবে, বলটা মাঝে হবে। যেমন হিউম্যান আর্ম, তুমি ধরো কোন একটা জিনিস তুলছো, ভার উত্তোলন করছো, ব্যথা কোথায় হয় বলো তো? এখানে ব্যথা হয়। কেন ব্যথা হয়? কারণ এটা অ্যাক্সাস ফালক্রাম, আমরা বলটা অ্যাকচুয়ালি এখান দিয়ে প্রয়োগ করি, তাই বল মাঝে, ফালক্রাম এক প্রান্ত হলে ক্লাস 3 লিভার। সুগার টং দেখো, আমরা এখানে প্রেসার দেই না সুগারে, তাহলে এটা বল, এখানে আমরা সুগারটাকে ধরি, এটা ফালক্রাম, তাহলে সুগার টং হচ্ছে ক্লাস 3 লিভার। ক্রিকেট ব্যাট আমরা ধরি কোথায়? ধরি এখানটায়, বা যাই করি না কেন, আমরা যেখানে ধরি সেটাকে কেন্দ্র করে ব্যাটটা ওঠানামা করে না, ধরি সেখান থেকে ব্যাটটা, মানে এই ব্যাটটা এটাকে কেন্দ্র করেই সামনে যাবে, বা এটাকে কেন্দ্র করে আর উপরে উঠবে। আচ্ছা বলটাকে মারি কোথা দিয়ে? একদম সামনে দিয়ে, বাট আলটিমেটলি বল যদি এখানে লাগে, ব্যাট ভাঙে কোথায় বলো তো? মাঝে। কেন? অ্যাকচুয়ালি বলটা প্রয়োগ করা হয় ব্যাটের মাঝে, তাহলে বল মাঝে, ফালক্রাম এক প্রান্তে, লোড এক প্রান্তে, ক্লাস 3 লিভার। ক্রেন, ক্রেন মানে এই পুরোটাই লোড হিসাবে কাজ করছে,
এটা অ্যাক্সেস ফালক্রাম, আমরা ক্রেনটাকে এখানে বল প্রয়োগ করছি, তাই না? তার জন্য উঠছে, তাহলে বল মাঝে ফালক্রাম এক প্রান্তে হলে ক্লাস 3 লিভার। জ অফ মাউথ বাইটিং, বাইটিং যখন করা হয় তাহলে আমার খাবারটা কোথায় থাকে? সামনে থাকে। দেখবে যখন সামনের দাঁত দিয়ে কামড়াও তখন দেখবে এই জায়গাগুলো ধরে যায়, তাই না? তাহলে এখানে আমরা কি করি? বল প্রয়োগ করি মাঝে, আর এটা হচ্ছে আমার ফালক্রাম। তাহলে বল মাঝে ফালক্রাম এক প্রান্তে হলে কি হবে? ক্লাস 3 লিভার। এছাড়া আরো রয়েছে হিউম্যান আর্ম বা ইত্যাদি ইত্যাদি, তোমার সবই ক্লাস 3 লিভার। ক্লিয়ার? এগুলো একবার একটু দেখে নেবে। তাহলে এটা গেল আমার। আচ্ছা, এইটুকু করলে আমার ক্লাস শেষ হয়ে যায়, তো এটাকে শেষ করে দিচ্ছি। এটা কিন্তু তাড়াতাড়ি করে করলাম, কারণ এটা প্রায় 50 মিনিটের একটা ক্লাস আমরা এমসিকিউ থিওরিতে করেছি। জাস্ট একবার রিক্যাপ করে দিলাম, আর কিছুই না। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এই জায়গাটা, ইনক্লাইন প্লেন, হুইল অ্যান্ড অ্যাক্সেল। আচ্ছা, ইনক্লাইন প্লেন অ্যান্ড হুইল আর অ্যাক্সেল ব্যাপারটা কিভাবে কাজ করছে দেখো। ইনক্লাইন প্লেন এটাও এক প্রকারের সিম্পল মেশিন। তো এখানে ইনক্লাইন প্লেনে কি করছে বলো তো? ইনক্লাইন প্লেনের কাজই হচ্ছে যে তোমার দেখো, তুমি চাইছো কি সি পয়েন্ট থেকে এ পয়েন্টে কোনো একটা বস্তুকে তুলতে, এটাকে খাড়াখাড়ি একদম তোলাটা খুব কঠিন না? সেই জন্য এটাকে আমরা কি করছি? সেই জন্য এটাকে আমরা কোনো একটা ইনক্লাইন প্লেনে উঠছি। বলো তো হিমালয়, আচ্ছা মাত্র কত? 8,848 মিটার। কতটুকু ভাই? 1 কিলোমিটার, 8 কিলোমিটার টোটাল। সোজা উঠে গেলেই তো হয়ে যায়। 8 কিলোমিটার কি 8 কিলোমিটার হাঁটানি কোনো ব্যাপার? সোজা উঠে গেলে। বাট ওটাকে আমাদের উঠতে হচ্ছে কিভাবে? এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উঠতে হচ্ছে না কেন? আমরা এখানে কিন্তু একটা ইনক্লাইন প্লেন ইউজ করছি চূড়ায় পৌঁছানোর জন্য। তো সেম জিনিসটা তুমি যদি কোনো একটা সিস্টেমকে উপরে তুলতে চাও, তাহলে ইনক্লাইন প্লেনটাই তোমার কষ্ট কম হবে। তো ইনক্লাইন প্লেনের ডেফিনেশন হচ্ছে যে যত বেশি ইনক্লিনেশন হবে তত তোমার এর এফিসিয়েন্সি বেশি বা এনার্জি বেশি, মানে এনার্জি কম লাগবে। এটাকে ইউজ করা হয় কিভাবে দেখো। এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ হচ্ছে লেন্থ অফ দ্য ইনক্লাইন প্লেন বাই হাইট অফ দ্য ইনক্লাইন প্লেন। দেখো তুমি ভাবো, ধরো এই পয়েন্টে তুমি একটা ট্রাক্টরের এই পয়েন্টে তুমি কি তুলতে চাইছো? একটা জিনিসকে ওঠাতে চাইছো। তাহলে তুমি কি বলতো এই ডিরেক্টলি তুলতে পারতে? তাহলে বলো তো যেখানে তুলতে চাইছো যে পয়েন্ট থেকে, গ্রাউন্ড থেকে, তার হাইটটা কত? বিসি। তাহলে আমি এখানে বলতে পারি হাইট কি হবে? বিসি। আর এর জন্য তুমি একটা ইনক্লাইন প্লেন ইউজ করছো এরকম। আচ্ছা, হতেই পারতো আমি ইনক্লাইন প্লেন এরম ইউজ করছি, পারতাম না? এরম ইনক্লাইন প্লেন, এরম ইনক্লাইন প্লেন, বলো তো কোনটায় কষ্ট বেশি হতো? যত বেশি ইনক্লাইন হবে তত বেশি কষ্ট না? তার মানে যত লেন্থ বড় হবে ততই মেকানিক্যাল অ্যাডভান্টেজ বেশি হবে, ততই কষ্ট কম হবে, গড়িয়ে গড়িয়ে তুমি তুলতে পারবে। তাই বলা হচ্ছে দেখো, লেন্থ কি এবি, তাহলে এবি বাই বিসি হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। তো তুমি ভাবো যদি এটা এরকম হয়, যদি এই বাহুটা আর এই বাহুটা কি কোনোদিন ইকুয়াল হতে পারে? বলো, কোনোদিন ইকুয়াল হতে পারে? ঠান্ডাভাবে ভাবো তো, যদি আমি কোনোভাবে বলি যে এ আমার ইনক্লাইন প্লেনটা আমি এই অবধি রেখেছি, যতই নাও এই দুটো বাহু ইকুয়াল হতে পারে? পিথাগোরাস বলছে উপপাদ্য অনুযায়ী অতিভুজ বা হাইপোটেনাস অলওয়েজ গ্রেটার দেন হাইট হবে। তার মানে এই ধরনের সিস্টেম মেনে মেকানিক্যাল অ্যাডভান্টেজ অলওয়েজ 1 হবে। কেন? অতিভুজ বাই লম্ব অলওয়েজ গ্রেটার দেন 1 হবে। তাই বলা হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ অলওয়েজ গ্রেটার দেন 1। আচ্ছা, হুইল অ্যান্ড অ্যাক্সিল, এখানে কি হচ্ছে? হুইল অ্যান্ড অ্যাক্সিল এটা একটু ঠিক করে নাও তো। এটা আমি কপি পেস্ট করে দিয়েছি ভুল করে, এটাকে ঠিক করে নাও। এটাকে লেখো, এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ হচ্ছে রেডিয়াস অফ দ্য হুইল, রেডিয়াস অফ দ্য হুইল, রেডিয়াস অফ দ্য হুইল অ্যান্ড রেডিয়াস অফ দ্য অ্যাক্সিল। রেডিয়াস অফ অ্যাক্সিল মানে চক্র ও অক্ষদণ্ড। চক্র এর রেডিয়াস বাই অক্ষদণ্ডের রেডিয়াস, এটাকে যদি আমি রেশিও করি তাহলে আমরা কি পাবো? এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ পাবো। মানে এই সিস্টেমটা কি বলতো? সিস্টেমটা হচ্ছে যে তুমি একটা দেখো, একটা সিস্টেমে ধরো তোমার একটা কুয়ো থেকে জল তুলতে হবে, তাহলে তুমি ডিরেক্টলি টেনে তোলাটা কষ্টকর, তাই না? টেনে তোলাটা কষ্টকর, বা নিচে নেমে গিয়ে জল আনাটা কষ্টকর। তাই জন্য আমরা একটা সিস্টেম ডেভেলপ করেছি, আমরা একটা অ্যাক্সিলকে রেখেছি আর একটা হুইলকে রেখেছি। দেখো আমরা একটা ডান্ডি, তুমি বলো তো এই ডান্ডিটা যত বড় হবে, যত বড় হবে তোমার কষ্ট তত কম হবে না বেশি হবে? তত কষ্ট কম হবে।
কেন বড় ডান্ডি, তুমি ভাবো এইটুকু যদি ডান্ডি হতো তাহলে তুমি এটাই ঘোরাতে পারতে, এটাই ঘোরাও, তাই না? এই জায়গাটায় হাত দিয়ে দিয়ে ঘোরাও, এটা সহজ হবে নাকি যত বড় ডান্ডি হবে ততটাকে ঘোরানো ইজি হবে, তাই না? যত বড় তোমার, সেই জন্য বলা হয়েছে রেডিয়াস অফ দ্য হুইল, তাহলে এটা কি রেডিয়াস, রেডিয়াস তো ব্যাসার্ধ, আর রেডিয়াস অফ দ্য অ্যাক্সিল, দেখো রেডিয়াস অফ দ্য অ্যাক্সিল, এই দুটোকে তুমি যদি করো হুইল বাই অ্যাক্সিল, তাহলে তুমি কি পাবে, চক্র এবং অক্ষদণ্ড। তাহলে এরও মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হবে, অলওয়েজ গ্রেটার দ্যান অন হবে না, কারণ হুইল অলওয়েজ কি হবে, বড় হবে। তো এটাকে ঘোরালে অটোমেটিক্যালি এটা ঘুরে যাবে, তো আমার জিনিসটা উপরে চলে আসবে। তো এটাকেই বলা হচ্ছে হুইল অ্যান্ড অ্যাক্সেল, ঠিক আছে? ব্যাস, আর কিছু লাগবে না। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, চলো এই তাহলে এটা হয়ে গেল, আমার এন্ড করে দিলাম।